আগে তোমাকে যেমন গান শোনাইতাম, এখন তোমাকে তেমন শোনাইতে পারি না কেন? এসব লেখা যে আমি তোমার জন্য লিখিতেছি। পাছে তুমি আমার কণ্ঠস্বর ভুলিয়া যাও, অনন্তের পথে চলিতে চলিতে যখন দৈবাত তোমাতে আমাতে দেখা হইবে, তখন পাছে তুমি আমাকে চিনিতে না পারো। তাই প্রতিদিন তোমাকে স্মরণ করিয়া আমার এই কথাগুলি তোমাকে বলিতেছি। তুমি তুমি কি শুনিতেছ না? যেসব লেখা তুমি এত ভালোবাসিয়া শুনিতে, তোমার সঙ্গেই যাহাদের বিশেষ যোগ, একটু আড়াল হইয়াছ বলিয়াই তোমার সঙ্গে আর কি তাহাদের কোনো সম্বন্ধ নাই? তুমি কি আর এক দেশে আর এক নতুন কবির কবিতা শুনিতেছ? যখন ভর্তি হলাম তখন একবার স্টুডেন্ট কেবিনে ভর্তি হয়েছিলাম অ্যাকিউট একটা কন্ডিশনের জন্য। ওই কন্ডিশনটার নাম বলতেও এখন একটু লজ্জা পাচ্ছি। তো আমি যখন হাসপাতালের বেডে শুয়ে আছি, আমার পাশের বেডে ইনফ্যাক্ট তখন ছিলেন পিঙ্ক ভাই। তো ওই আমাদের মধ্যে পরিচয় হলো। আমি অলরেডি তখন ফার্স্ট ইয়ারের মনে হয় শেষের দিকে। তো স্টুডেন্ট কেবিনে তখন পিঙ্কু ভাইকে দেখার জন্য আসছেন ওনাদের 3টে বান্ধবী, এই তাবাবা, নিমেবা আর জলিবা। ওনারা 3জন সবসময় একসাথে থাকতেন। তো এই স্মৃতিটার কথা আমার এখনো মনে আছে যে ওনারা ওই কেবিনের মধ্যে ঢুকলেন। তো ঢোকার পরেই মনে হলো যে কেবিনটা খুব এনলাইটেন হয়ে গেল। ওনারা পিঙ্কু ভাইয়ের কাছে যে ওনার খোঁজখবর নিলেন। আমি তখন মনে মনে ভয় পাচ্ছিলাম যে ওনারা যেন আমার কাছে না আসে আর জিজ্ঞেস করে যে আমার কি হয়েছে। আনফর্চুনেটলি
যেহেতু পিঙ্কি ভাই পাশের বেডে ছিলেন, আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি কেন ভর্তি হয়েছো? তাই আমি বললাম যে আমার অ্যাকিউট ডায়রিয়া। তখন নেমে অথবা তাবা জিজ্ঞেস করলেন যে তুমি তাহলে প্যান্ট পরে আছো কি করে? তো এটা এটা শুনে আমার তখন খুব মানে ফানি মনে হয়েছিল, এখনও মাঝে মাঝে মনে হলে হাসি পায়। তো এইরকম একটা দুঃখের দিনে আমার ওই স্মৃতিটার কথাই বারবার মনে হচ্ছে। মেডিকেল কলেজে আমরা যতদিন ছিলাম, যত ভালো নম্র ভদ্র মেয়ের যদি আপনি একটা লিস্ট বানান, ওইটার অনেক উপরের দিকে থাকে রাবাব। উনি আসলে এক্সিলেন্ট একজন ভদ্রমহিলা ছিলেন। তো এটা খুব আনফর্চুনেট যে এত অল্প বয়সে একজন মানুষ এভাবে মরে যাবে। তো আমি ওই পিঙ্ক ভাই, তারপর লিট্টু ভাই, কমল ভাই, আপনারা যারা আমাদের এই সংগঠনের সাথে জড়িত আছেন, যদি ভবিষ্যতে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি কিছু করতে পারি, আই বি মোর দেন হ্যাপি টু হেল্প। ধন্যবাদ। বাগানের ফুল গাছগুলিকে এমন করে দেখিতে হইয়াছে, নহিলে তাহারা যেন আর এক রকম দেখিতে হইত।
তাই যখন একজন প্রিয় ব্যক্তি চলিয়া যায় তখন সমস্ত পৃথিবীর উপর দিয়া যেন একটা মরুর বাতাস ঢুকিয়া যায়। মনে আশ্চর্য বোধ হয়, তবুও কেন পৃথিবীর উপরকার সমস্ত গাছপালা একেবারে শুকাইয়া গেল। যদিও তাহারা থাকে, তবুও তাহাদের থাকিবার একটা যেন কারণ খুঁজিয়া পায় না। জগতের সৌন্দর্য যেন আমাদের প্রিয় ব্যক্তিকে তাহাদের মাঝখানে বসাইয়া রাখিবার জন্য। তাহারা আমাদের ভালোবাসার সিংহাসন, তাহারা আমাদের ভালোবাসার চারিদিকে তাহারা জড়াইয়া ওঠে, লতাইয়া ওঠে, ফুটিয়া ওঠে। বর্তমানে লেনি আরবিস ইন্টারন্যাশনালে কাজ করছি। আমাকে মেডিকেলে সবাই স্নিগ্ধা নামে চিনত। তাবাসসুম আমার খুব কাছের বন্ধু। আমরা তাবাসসুম বলতাম না, আমরা সংক্ষেপে তাবা বলতাম। তাবার সম্পর্কে কোনো কথা বলার জন্য এভাবে আসতে হবে এটা আসলে কখনো কল্পনাও করিনি। তাবার সাথে আমার অনেক অনেক সুখের স্মৃতি আছে, সেগুলো না আসলে বলে বোধহয় বোঝানো যাবে না, এগুলো ফিলিংসের ব্যাপার। আমরা যখন মেডিকেলে ভর্তি হই তখন আমাদের বড় একটা গ্রুপ ছিল, আমরা সবাই একসাথে থাকতাম। পরে আস্তে আস্তে ছোট ছোট গ্রুপে ঘনিষ্ঠতা হয় এবং সেই গ্রুপে আমরা 5 জন ছিলাম।
তাবা, নিম্মি, আমি, জলি, আরিফা। আমরা আসলে কত যে মজা করেছি সেটা আসলে বলে বোঝানো যাবে না। আমি লোকাল ছিলাম, অর্থাৎ আমি রাজশাহীর মেয়ে। আর আর আমার 4 জন বান্ধবী ছিল ঢাকার, আর আরিফা খুলনার। আমরা প্রায় সময় আমাদের বাসাতে আড্ডা দিতাম, আর আমার হোস্টেলের সিট ছিল। ওরা 4 জন এক রুমে ছিল, আর আমার রুমটা আলাদা ছিল। কিন্তু আমি খুব কম সময় আমার রুমে থাকতাম। প্রায় সময় আমি তাবা, নিম্মি, আরিফা বা জলির সাথে ডাবলিং করতাম। পড়াশোনা পড়াশোনা কতটুকু করেছি তার চেয়ে বোধহয় আড্ডা, দুষ্টুমি, গল্প এসব বেশি করতাম। খুব মনে পড়ে পরীক্ষার সময় আমরা যখন সন্ধ্যার আগ দিয়ে পড়া শেষ করে ছাদে উঠতাম। আস্তে আস্তে সন্ধে ঘনিয়ে আসতো, সন্ধে পার হয়ে যাচ্ছে, সবাই ছাদ থেকে নেমে যেত। আমি আর তাবা নামতাম না। আমরা দাঁড়িয়ে থাকতাম। সবসময় মনে হতো নেমে গেলেই তো পড়তে হবে। যতক্ষণ না পড়ে থাকা যায় ততক্ষণ আমরা ছাদে থাকতাম। তাবার সাথে যে আসলে কত কথা, তাবা যখন তাবারা সবাই যখন আসলে ঢাকায় চলে আসে, আমি তো রাজশাহী গিয়েছিলাম। তখন আমার খুব খারাপ সময় গিয়েছে। আমি কিছুতেই মনে করতে পারতাম না যে ওরা চলে গেছে আমাকে ছেড়ে। কারণ আমার তো তখন রাজশাহীতে থাকতে হবে, আমার বাড়ি রাজশাহীতে, আমি ওখানেই আছি। তো এখনো আমার নেল পালিশ দেওয়ার সময় তাবার কথা খুব মনে পড়ে, কারণ আমি আসলে ঠিক মতো নেল পালিশ দিতে পারি না। ও দিয়ে দিত নেল পালিশ, এবং আমি যখন দিতাম আমার তুলি সামনে পিছনে হতো। ও সবসময় বলতো তুই এখনো নেল পালিশ দেওয়া শিখলি না, এবং আমি আজ পর্যন্ত নেল পালিশ দেওয়া শিখিনি। তো এটা এখনো আমার খুব মনে হয়, এখনো খুব মনে হয় যে তাবা তো আমাকে দিয়ে দিবে না। তারপরে আমার বিয়ের পরে আমরা ম্যারেজ ডে করতাম খুব ধুমধাম করে, এবং ম্যারেজ ডের আগের রাতে একটা অনুষ্ঠান করা হতো যেখানে আমার বান্ধবীরা আসতো, আমাকে মেহেন্দি দিয়ে দিত। এটা খুব মজার একটা অনুষ্ঠান হতো, এবং তাবার সাথে আমার অনেক অনেক ছবি আছে। সাধারণত তাবা আমাকে, বেশিরভাগ সময় তাবা আমাকে মেহেন্দি দিয়ে দিত। তবে নিম্মি, আরিফা, জলি তারাও দিয়েছে, এবং আমাকে ওরা সাজিয়ে দিত। একসাথে আমরা ম্যারেজ ডের শাড়িগুলো কি কিনবো সেগুলো কিন্তু আমরা সব একসাথে কিনতাম, এবং তার মেইন ভূমিকাটা রাখতো তাবা। আরেকটি কথা বোধহয় না বললে হয় না, তাবার বিয়েটা আমাদের বাসাতে হয়েছে। যে রাতে তাবা আসে, কল্লোলের সাথে যখন ওর বিয়েটা হবে, সারা রাত ঘুমোতে পারিনি যে তাবা আসবে, জলি আসছে। তাবারা আসে, আমরা খুব এক্সাইটেড ছিলাম। পরের দিন দুপুরে আমরা সব অ্যারেঞ্জ করে ওদের বিয়েটা দিই। আমাদের সবসময় মনে হচ্ছে তাবা এবং কল্লোল দুজন দুজনার জন্য, এবং তাদেরকে দেখতে খুবই ভালো লাগতো। বিয়ের পরে তাদের ছবি, তাদের সব কিছু। আজ এত বছর পরে এখন এসে মনে হচ্ছে যে তারা তো আসলে দুজন দুজনার ছিল। তাহলে তাবা কেন কল্লোলকে ফাঁকি দিয়ে, আমাদের সবাইকে ফাঁকি দিয়ে চলে গেল? ওর তো আসলে যাবার সময় হয়নি, তবু সে চলে গেল। আমাদের সহসা সন্দেহ হয় আমরা স্বপ্ন দেখিতেছি কিনা। আমাদের হাতের কাছে যে জিনিস থাকে তা ভালো করিয়া স্পর্শ করিয়া দেখি এ সমস্ত সত্য কিনা। তেমনি আমাদের প্রিয়জন যখন চলিয়া যায় তখন আমরা জগৎকে চারিদিকে স্পর্শ করিয়া দেখি। ইহারা সব ছায়া কিনা, মায়া কিনা, ইহারাও এখন চারিদিক হইতে মিলাইয়া যায় দেখি। কিন্তু যখন দেখি ইহারা সচল রহিয়াছে, তখন জগৎকে যেন তুলনায় আরো দ্বিগুণ কঠিন বলিয়া মনে হয়। দেখিতে পাই যে ফুলেরা তখন বলিত সে না থাকিলে ফুটিবে না, যে জ্যোৎস্না বলিত সে না থাকিলে উঠিবে না, তাহারাও আজ ঠিক তেমনি করিয়াই ফুটিতেছে, তেমনি করিয়াই উঠিতেছে। তাহারা যখন তখন সত্য ছিল, যতখানি সত্য ছিল এখনও ঠিক ততখানি সত্যই আছে। এক ছিল ইতস্তত হয়। সেই জন্যই সে যে নাই এই কথাটাই অত্যন্ত বেশি করিয়া মনে হয়, কারণ সে ছাড়া আর সমস্তই আছে, অতিশয় আছে। যখন পড়বে আলোর পায়ের চিহ্ন এই বাটে, আমি পারব না মুখে আটরিয়ে থাকে গো। যখন পড়বে আলোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচাকে না মিটিয়ে দেব, মিটিয়ে দেব দেনা দেনা। বন্ধ হবে আমার গোনায় হাতে।
বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত আছি। আপনাদের সবার প্রিয় তাবা বা তাবা আপার আমি ছোট ভাই। আমার আপা আমার চেয়ে 6 বছরের বড় ছিলেন। তো প্রথম 4 বছর তো আমার ওরকম কিছু মনে পড়ে না, তবে আমি যতটুকু আমার মায়ের কাছ থেকে শুনতে পারি যে আমার বোন, আমার আপা আমাকে অত্যন্ত আদর করতেন, সারাক্ষণ আমাকে আগলে রাখতেন। যখন আমার 4 বছর তখন আমি কিছু কিছু মনে করতে পারি। তার সাথে যখন আমি একসাথে চলতাম, তখন আমাদের অবস্থান কুমিল্লাতে। আমার বোন কিছুটা ডান পিঠে ছিলেন, গাছে উনি উঠে বড়ি পারতেন, আম পারতেন, একসাথে আমরা খেতাম। যখন আমরা এক সময় ঢাকায় পদার্পণ করলাম, তা আমার বোন আবার বেশ গানও শুনতেন, উনি নজরুল সঙ্গীতও গেতেন, রবীন্দ্রসঙ্গীতও গেতেন, হারমোনিয়াম বাজিয়ে উনি উঠাতেন, এবং একই সাথে উনি আবার ইংরেজি গানও শুনতেন। দুপুর 3টায় ওয়ার্ল্ড মিউজিক এগুলো বেশ শুনতেন। তা আমি যেহেতু আমার বোন গানগুলো শুনতেন, আমিও আলটিমেটলি তার ফলোয়ার হয়ে যাই, এবং অনেক সুন্দর সুন্দর গানের উনি লিরিক্সটা হুবহু উঠায় ফেলতে পারতেন এক সময়। তারপরে আমার মনে পড়ে তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা। এইচএসসি পরীক্ষার সময় আমি যখন তার সাথে যাই, ওইটা ইভেন মেডিকেল কলেজে যখন রেজাল্টটা হয়, তখন একসাথে আমি এবং আমার বোনই গিয়েছিলাম সেই সম্ভবত ঢাকা মেডিকেল কলেজে রেজাল্টটা আনার জন্য। তখন তার যা ফিলিংস আমি দেখেছি, এটা ভুলবার না। মেডিকেলে টিকার পরে আমি ভাবতে পারি না আমার বোন এভাবে নীরবে চলে যাবে। আমি যখন ঝগড়াঝাটি তো হতোই, এবং আমি এখন আমি বেশ বুঝি সে খুব সাবমিসিভ টাইপ ছিলেন। অনেক বকাঝকা করলে অত প্রতিবাদ করতেন না, নীরবেই সহ্য করে যেতেন। যাই হোক, এভাবেই মনে হয় নীরবে উনি চলে গেলেন। আমার মা কিছুদিন আগে বললেন আমাকে বললেন যে উনি যখন ক্লাস 8-এ পড়ে শহীদ আনোয়ারে, তখন একটা ম্যাগাজিন ছিল, ওই ম্যাগাজিনে কোনো একটা মানে গল্প বা নাটক যেটাই যাই হোক, এটা জমা দেওয়ার জন্য উনি একটা কিছু একটা লিখেছিলেন। তা আম্মা এটা পড়ে, এটা মানে সারা রাত কাঁদে। আলটিমেটলি ওই লেখাটা ছাপা নেই, ওইটাই অন্য আরেকটা লেখা ছাপা হয়েছিল। কিন্তু আম্মা যেটা বললেন যে যেই লেখাটা সে প্রথমে লিখেছিল সেইটাই তার লাইফে কিন্তু হয়ে গেল, এটাই তার ঘটে গেছে। কি লেখাটা ছিল আমি জানি না, কিন্তু আম্মা জানে। আর যেটা না বললেই না, আমার যখন 1 বছরের পর, তখন আমরা লন্ডনে ছিলাম। তো আমাদের বাসাটা দোতলায়। তো বাড়ি থেকে আম্মা, আমি এবং আমার ছোট বোন, আমার বড় বোন মানে বাবা কোন একটা জায়গা থেকে আসছে। ওই দরজাটা খোলার জন্য আম্মা যেটা করলেন যে আমাকে প্যারানলে করে নিচে রেখে দোতলায় গিয়ে চাবিটা দিয়ে দরজাটা খুলছে। কিন্তু আমার বোন তখন নিচে ছিল, সে যেটা করলো যে প্যারামোলটা টানতে ভিতর দিকে নিয়ে আসছে। তখন তার কত বছর, আমি যদি একই, সে তো 5 বছর বা 6 বছর। এবং আমার আম্মাকে চার্জ করে বলতেছে, ডু ইউ ওয়ান্ট হিম টু কিল ইন দ্য কোল্ড। অথচ সেই বোনকেই আমি কি করলাম, যখন মারা গেলেন তাকে বরফের মধ্যে দিলাম, ঠান্ডার মধ্যে রাখলাম, বগুড়ায় নিয়ে গেলাম এবং শেষ দাফন করে আসলাম। আমি ভাবতেই পারি না যে মানে এইভাবে আমার বোন চলেছি। আমি যখন বাসায় যাই, আমি যখন 3 তলায় যাই, তার বইগুলো দেখি, আমি
আমি বলি না, আমি আসলে বলতেও চাই না। ইভেন আমি আমার বায়োডাটার মধ্যে যে অফিসিয়ালে যেটা দিতাম, আমি এখানে লিখি না মরহুম তাবাসসুম ফেরদৌস খান। আমি জাস্ট আগের মতোই তাবাসসুম ফেরদৌস খান এটাই লিখে দিই। আমি এটা ভাবতেই চাই না। এবং আমি যখন তিনতলা থেকে সিটার প্রিয় বইগুলো নিয়ে আসি, আমি আমার ঠিকঠাক মতো করে ঠিক একই জায়গায় আমি ফেরত দিয়ে আসি। মনে হয় যে সিটাটা এগুলো দেখতেছে। যাই হোক, আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবাস এলে করব আমার ব্যথা পূজা হয়নি সমাপন আমার সকল আমি কল্লোল। আমি মনে করি
আমাদের বন্ধুদের এখানে আমরা আমাদের বন্ধুরা এই প্রোগ্রাম আয়োজন করেছেন, আমাদের আগের এবং পরের ভাই বোনরা আছেন। আমি আসলে আমাকে অনেক বেশি সৌভাগ্যবান মনে করি এই কারণে, এটা সত্যি কথাই, মানে তাবা আমার বন্ধু ছিল, তারপর আমাদের বন্ধুগুলির মধ্যে মানে আমাদের যখন আবার নতুন জীবন শুরু হলো, আমার সে স্পেশাল বন্ধু হিসেবে অন্যান্য সবার কাছে শুনেছে। আসলে সে এক ধরনের দেবীর মতো আমার কাছে ছিল। আসলে দেবীর সাথে সংসার করা এ একটা সৌভাগ্যের ব্যাপার। আসলে সৌন্দর্য, ভালোবাসা, এই জিনিসগুলির গভীরতা আসলে যে জিনিস, সেই জিনিসটা বোঝার জন্য আমার তার সঙ্গে 20 বছরের সময়, এটা আসলে একটা মানে কি বলবো, এটা এই স্মৃতি এইগুলি বলার কোনো শেষ করা যাবে না। আসলে 20টা বছর এই ছবিটা আমাদের বিয়ের পরপরই আসলে আমরা নাটোরে গিয়েছিলাম। তখন তো অনেক আমাদের একেবারেই খুব টাকা পয়সা নেই, একটা চেক সুতি শাড়ি পরা এই ছবি তোলা হয়েছিল। ওর সাথে দেশের বাইরে এত অসংখ্য ছবি আছে, বিশেষ করে আমার দেশের বাইরে অস্ট্রেলিয়া, ইউকেতে বছর সময় ধরে যখন আমাদের থাকা, সেই সময়গুলিকে সুন্দর করে ডকুমেন্টেড করার যে তার যে ধরন, তার যে ক্ষমতা, সেই ছবিগুলি আমি একেবারেই দেখি না। একটা ছবি আমি দেখি না কখনো। সেই ছবিগুলি বারবার টেনে নিয়ে যায় আমাকে আসলে আমার সমস্ত বর্তমান থেকে। আজকে আমি কেঁদেছি। আজকে মাসুম ভাই ফেসবুকে একটা ছবি আপলোড করেছে, সেখানে মিম্মি, আরিফা, তাবা, আমরা স্টাডি ট্যুরে গিয়েছিলাম 4th ইয়ারে। জিপের মধ্যে বিচ দিয়ে গাড়িটা যাচ্ছে। সেখানে আমি একটা দর্শক হিসেবে আমার কাছে মনে হয়েছে যে আসলে আবার ওই রণোচ্ছল হাসিটা, তার পিছনে দাঁড়িয়ে কল্লোল, মানে তৃতীয় ব্যক্তি আমাকে আসলে কল্লোল হিসেবে না ভাবে ওই দুইটাকে দেখে আমার মনে হচ্ছিল যে আসলে এই দুজন মানুষ তো পৃথিবীতে এসেছিল এই জীবনে একজন আরেকজনের সঙ্গে থাকার জন্যই। কিন্তু পিনাকিও বারবারই তার বক্তব্যগুলির মধ্যে বলছিল আসলে ব্যাপারগুলি বলতে এরকম নয়। জীবনটা সম্ভবত একটা প্রক্রিয়া, একটা প্রসেস। এই প্রসেসে আমরা বিভিন্নভাবে সুখ এবং দুঃখের অভিজ্ঞতা অর্জন করি। এবং ছবিটা দেখে আমি সত্যিই চোখের পানি ধরে রাখতে পারি না। আমি আমার ছেলে পাশে বসেছিলাম, ছেলেকে ডেকে দেখলাম যে বাবা দেখো, আমি যখন কলেজে পড়তাম তখন এরকম। এবং একটা সময় যখন আমার চোখ দিয়ে পানি পড়ছে, আমি আমার ছেলেকে বললাম, বাবা তুমি আমার মাথায় একটু হাত দাও। হাত দিয়ে আমার ছেলের সঙ্গে ওই রিলেশন, মানে আমরা এনার্জি রিড করি এরকম। আমি বললাম, বাবা তুমি আমাকে একটু পজিটিভ এনার্জি দাও, আমি আসলে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। আমার ছেলে আমার মাথায় হাত দিয়ে মিনিটখানেক বসে থাকলো। আমি অনেকক্ষণ চোখের পানি ফেললাম। এটাই সম্ভবত জীবন। এবং এই ছেড়ে যাওয়া, কাছে থাকা, বিভিন্ন প্রক্রিয়া, এইভাবেই বোধহয় আমাদের জীবনগুলি, এটাই বোধহয় স্বাভাবিকতা আসলে। যেটা আমরা চাই না সেটা কোনো সময় হয়, আবার যেটা চাই সেটা সবসময় হয় না। তবে আমি বলেছি যে দেবী আসলে, এটা আমি বলতাম, আমার স্ত্রীকে আমি দেবীর মতোই দেখতাম। আমার সম্পর্ক আমাদের সোশ্যাল জায়গায় ওইরকমভাবে হয়তো দেখার ব্যাপারটা নাই, কিন্তু শি ওয়াজ লাইক দ্যাট, আমার কাছে সেরকমই ছিল এবং সে এখনও সেরকমই আছে। সুতরাং পিকু যেমন বললো যে স্পর্শ করা যায় না, দেখে না, কি তার কথা বলবো, আমি ফিল করি সে আছে সাথে। আমার বাসার বারান্দাটা অসংখ্য গাছ দিয়ে ভর্তি, সেগুলি তার লাগানো ছিল। সেই গাছগুলি আছে এখনো। কঙ্কন বলে গেল তার বইয়ের অসংখ্য যে জমানো জায়গাগুলি, সেগুলি আছে। সেই স্পর্শগুলি
এখন আমার সাথেই আছে। সুতরাং এরকমই আমার মনে হয় যে আমি এটুকুই বলি। তাহারই দ্বারে সহস্তে যে রজনীগন্ধার গাছ রোপণ করিয়াছিলে, তাহাকে কি আর তোমার মনে আছে? তুমি যখন ছিলে তখন তাহাতে এত ফুল ফুটিত না, কিন্তু আজ সে কত ফুল ফুটাইয়া প্রতিদিন প্রভাতে তোমার সেই শূন্য ঘরের দিকে চাহিয়া থাকে, তাহা কি তুমি জানো? সে যেন মনে করে বুঝি তাহারই পরে অভিমান করিয়া তুমি কোথায় চলিয়া গিয়াছ, তাই সে আজ বেশি করিয়া ফুল ফুটাইতেছে। তোমাকে বলিতেছে, তুমি এসো, আমি তোমাকে রোজ ফুল দেব। যখন সে শূন্য হৃদয়ে চলিয়া যায়, এই জন্মের মতো দেখা ফুরাইয়া যায়, তখন তাহাকে আর ফিরিয়া ডাকিলে কি হইবে? সমস্ত হৃদয় তাহার সমস্ত ভালোবাসার ডালাটি সাজাইয়া তাহাকে ডাকিতে দেবে। আমিও তোমার গৃহের শূন্যদ্বারে বসিয়া প্রতিদিন সকালে একটি একটি করিয়া রজনীগন্ধা ফুটাইতেছি। কে দেখিব? ঝরিয়া পড়িবার সময় কাহার সদয় চরণের তলে ঝরিয়া পড়িবে, আর সকলেই ইচ্ছা করিলে এই ফুল ছিঁড়িয়া লইতে পারে, মালা গাঁথিতে পারে, ফেলিয়াও দিতে পারে। কেবল তোমারই স্নেহের দৃষ্টি এক মুহূর্তের জন্য ইহাদের উপর আর কখনো পড়িবে না। কাছে যাবে পাশে হলো না কাছে যাবে চলে যাবে তারি লাগে হলো না সর্বপ্রথম সিনিয়র এবং জুনিয়র ভাই বোনেরা এবং প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন।
আমি ঠিক জানি না এই গানটা কেন সিলেক্ট করা হয়েছে। তারপর আমার কাছে শেষ যে আবদারটা ছিল, চলো আমরা দুজনে একবার দেশের বাইরে ঘুরে আসি। তখন ওকে আমি বললাম, আমি তো আমার ছেলেকে ছাড়া ঘুমাতে পারি না। তখন চলো কাছে কলকাতায় না 3 দিন, বেশি না 3 দিন ঘুরে আসবো, শুধু দুজনে, আর কেউ না। তখন আমি পিঙ্কুকে বললাম যে এটা কি করে সম্ভব, আমি তো শুভকে ছাড়া থাকতে পারবো না। তখন ও আমাকে বললো একটু ট্রাই করে দেখো যদি সম্ভব হয়। এটা হচ্ছে একদম শেষের দিকের কথা। ওর সাথে আমার পরিচয় আসলে অনেক আগে। আমি যখন মলিকাস কলেজে ভর্তি হই, আমি আর ওর কলেজে একই কলেজে পড়তাম, বাট ডিফারেন্ট সেকশনে ছিলাম, আমি বিতে ও এতে। ওর সাথে আমার প্রথম পরিচয় হয় স্পোর্টস ক্লাসে। ওর ভাই বললো না কখন খুব ডান পিটে ছিল। এটা কিন্তু আমরা আমাদের মেডিকেল কলেজের অনেকেই হয়তো জানি না যে ভীষণ উচ্ছল চঞ্চল এবং খেলতে এত পছন্দ করতো, আড্ডা দিতে পছন্দ করতো, পাশাপাশি ভীষণ সৌন্দর্য সচেতন ছিল। এবং ওর মনটা যে এত শৈল্পিক ছিল সেটা বাইরের ভিতরে সব দিকে, এটা একদম যারা আমরা খুব কাছ থেকে দেখেছি, শেষ মুহূর্ত পর্যন্ত দেখেছি, তারাই আমরা ফিল করতে পারবো। সে স্পোর্টস ক্লাসে ড্রেসটা নিয়েও তার যে কত টেনশন, যে এটা কালার ঠিক মতো আছে কিনা, এটা বানানোটা ঠিক আছে কিনা, দেখো তো এটা ঠিক আছে কিনা, আমি ভালো করে খেলতে পারছি কিনা, আমার ছবিটা নেওয়া হয়েছে কিনা, অনেক কিছু। প্র্যাকটিক্যাল ক্লাস করতাম আমরা প্রায় একই সময়। ছুটির পর বলতে কেন যে ছুটি হয়, আর যদি কিছুক্ষণ কলেজে থাকা যেত, আর আমি বাসায় আসার জন্য অস্থির হয়ে যেতাম। পুরো অপোজিট মেরুর দুজন, কিন্তু এত ভালো বন্ধুত্ব ছিল ওটা বলার মতো না, তার সাথে ফেল করার বিষয়। তারপর একই মেডিকেল কলেজে ভর্তি হই। আমার মাইগ্রেশন হয়ে যায় আমি সেই মেডিকেল কলেজে, শুধু ওর জন্য আমি রয়ে যাই। রুমমেট ছিলাম, ঘুমাতাম একসাথে, সবকিছু একসাথে। বিয়ে হলো কমলের সাথে, তখন মনে হলো ফ্রেন্ডশিপটা আরো গাঢ় হতে থাকলো, কারণ পিঙ্কর কমল আমার ছোটবেলার বন্ধু। তো আমাদের 4 জনের একটা সার্কেল হয়ে গেলো আবার আলাদা করে। বছরে অন্তত 2-3 বার আমরা, একবার ওর বাসা একবার আমার বাসা, অল্টারনেটিভলি আমরা একসাথে হতাম, দাওয়াত খেতাম, এবং সেটা ছিল উৎসবের মতো। ও যখন আমার বাসায় আসতো, এত পরিপাটি করে সেজে গুজে আসতো প্ল্যান ওয়েতে, আমার আম্মা আসার পর কিছুক্ষণ তাকিয়ে তাকিয়ে ওকে দেখতো আর বলতো তোমাকে কি ভালো লাগে, কি ভালো লাগে। আমার মেয়েটা যদি একবার এরকম করে শাড়ি পরতে পারতো, আমি শাড়ি পরতে পারি না, কখনোই পরি না। একবার আমাকে ফোন করে বললো নিম্নি বাসায় আসো, তোমাদেরকে স্পেশালি এবার খাওয়াবো, কিছু খাবার আইটেম আছে, পরিবেশন আছে, কিছু নতুন কিছু বাবা। আমি খুব কৌতূহল হয়ে বললাম, শীত তো আরো দিয়েছে 4-5 দিন, আজকে কি বলা যায়, কি কি চেঞ্জ করেছে তুমি? তখন সে কলর বললো না, বাসার সাজানো গোছানো, সারাটা বাসা গেট থেকে শুরু করে ভিতর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কালার কম্বিনেশন, দেওয়ালের ছবি, দেওয়ালের বিভিন্ন শোপিস, বিছানার চাদর, সোফা, এভরিথিং, সে সব কিছু ক্যাটালগ দেখে দেখে নিজে নিজে মিস্ত্রি দিয়ে নিজে নিজে সব তৈরি করতো। ও সেই জন্য সব কিছু ছিল সবার থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। খুব যে এক্সপেন্সিভ ছিল তা কিন্তু না, কিন্তু একদম ডিফারেন্ট, একদম শৈল্পিক, অসাধারণ ছিল। ওইবার আমরা যে খেলা, সে ডাইনিং টেবিলের কাবারটা ছিল মুসলিমের তৈরি, গ্লাসগুলো নিয়ে এসেছিল সে ইংল্যান্ড থেকে। আর যে কাপে আমরা চা খেলাম সে ছিল আরবের তৈরি। আমাকে বললো যে আমার খুব শখ ছিল যে এই কাপে করে আমরা একসাথে চা খাবো, অনেকক্ষণ ধরে আড্ডা দিব। তখন বাজে 7টা 7:30 এরকম হবে। আমি বললাম যে না, চলে যাই, সময় তো ছোট। না না না, কিছুক্ষণ থাকবো, আমরা আজকে অনেক আড্ডা দিব। কারণ আমার প্ল্যানই ছিল যে এই কাপে করে চা খাবো যদি, সেদিন অনেক আড্ডা দেবো। এক্সেসের জন্য বা স্ক্রিনিং এর আমাকে বলেছিল আমি স্ক্রিনিং করবো। অ্যাপয়েন্টমেন্টটা আমি করে দিয়েছিলাম। করার পরে আমি বললাম তুমি করেছো? হ্যাঁ করেছি। রিপোর্ট দিয়েছি? না, রিপোর্ট কালেক্ট করা হয় নাই। পরের দিন ফোন করলাম, না এখনো রিপোর্ট কালেক্ট করা হয় নাই। তখন আমি ধরে নিলাম যে হয়তো খুব খারাপ কিছু। তখন আমি কেঁদে ফেললাম, তুমি আমাকে বলছো না ইচ্ছা করে? বলেছে দেখো মেমোগ্রাফি নর্মাল, কোনো প্রবলেম নাই, কিন্তু আলট্রাসাউন্ড রিপোর্ট এখনো পাইনি। এটা আমরা ক্লোজ ফ্রেন্ড যারা, স্নিগ্ধাও খুব ভালো করে জানে যে ও যদি একবার কোনো বিষয়ে নীরব হয়ে যেত তাহলে বুঝতে হবে যে ওই জিনিসটা সে বলতে চায় না। আমরা আর কখনো সেটা নিয়ে জোরাজুরি করতাম না। আমি আলট্রাসাউন্ডের ব্যাপারটা নিয়ে খুব আর জোরাজুরি করলাম না, ওর সাথে কিন্তু একটা কনফিউশন থেকেই গেল। এরপরে মাঝে মাঝে আমি আকারে ইঙ্গিতে চেষ্টা করতাম যে কি পেয়েছিল আলট্রাসাউন্ড, সে কখনো কিছু বলে।
এভাবে প্রায় 2 বছর চলে গেছে। সাডেনলি আমি একটু সিক হয়ে যাই একবার, তোকে ফোন করে আমি খুব কান্নাকাটি করছিলাম। তখন আমাকে বলছিল যে প্রত্যেকটা অসুখ খুব কষ্টের, কিন্তু মিমি তুমি যে কাঁদছো, তুমি তো এক্সপেক্ট করতে পারো যে তুমি আরো 30 বছর বাঁচবে, কিন্তু আমি কিন্তু এক্সপেক্ট করতে পারিনি। কেন আমার এই হয়েছে? তখন আমাকে বললো তুমি এটা হাইড করলে কেন, আমার সাথে তুমি এরকম করতে পারলে? তখন ও বললো দেখেন একজন মানুষ কত সফিস্টিকেটেড হতে পারে, কত ম্যাচিউরড হতে পারে। আমি যদি পারি তোমাদেরকে একটু আনন্দ একটু ভালোবাসা দিতে পারি, ওদেরকে কষ্ট দিতে পারি না, আপসেট করতে পারি না, এই অধিকার আমার নাই। আমি চাই না আমাদের জন্য তোমাদের একটা মিনিটও কষ্ট করে যায়, আমার জন্য সবাই অস্থির হয়ে যায়। কিন্তু আমি জানি এখন যখন তুমি জেনে গেলে তুমি কিছু ভীষণ কান্নাকাটি করবে, হুলস্থুল করবে, ডাক্তারের কাছে নিয়ে যাবে, আমাকে কাটাছেড়া করবে, সব কিছু করবে, তুমি না করে ছাড়বে না। তখন আমার খুব খারাপ লাগলো, এইভাবে বলছে কেন আমাকে। আমি তো বললো তাহলে কি তুমি কোনো চিকিৎসা করবে না? ডেফিনেটলি করবো, আরও অনেক ওয়ে আছে। ওর কাছে আমি প্রথমে শুনলাম অল্টারনেটিভ ম্যানেজমেন্ট শব্দ। প্রথমে আমি ভাবলাম যে কি পাগল হয়ে গেছে। তখন আমাকে তুমি একটু পড়াশোনা করে দেখো, তারপরে আমাকে বলো। পরে আমি খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করলাম এবং আমি ভাবলাম যে আমি কেন ওর সাথে জোরাজুরি করবো। কিন্তু ওর শরীর, ওর লাইফ, ওর জীবন, ওর ফ্যামিলি, ও যদি ভাবে যে আমি এই কাজটা করলে আমি ভালো থাকবো, আমার চারপাশের লোকজন ভালো থাকবে, তাহলে সেটাই তো ম্যাচিউর ডিসিশন। আমি কেন ওকে ইনফ্লুয়েন্স করবো? রাদার আমি যদি এই ম্যানেজমেন্টে ওকে আমি হেল্প করতে পারি, দ্যাট উড বি বেটার। তখন আমি খুঁজে খুঁজে অল্টারনেটিভ ম্যানেজমেন্টের জন্য কলকাতায় একজন ফিজিশিয়ানের খবর নিই, তার মেইলিং অ্যাড্রেস দিই, সেখানে যোগাযোগ করি, আমরা ওষুধপত্র আনা হয়, সেগুলো খাচ্ছিল। খুবই অদ্ভুত ব্যাপার, যখন আমি ওর বাসায় যেতাম আমি রকিং চেয়ারে বসে বসে দেখতে থাকতাম, বিছানায় বসে ওষুধগুলি খেতে এত মনোযোগ দিয়ে বসে। ওষুধ খাওয়ার মধ্যেও আপনারা বলবেন যে বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছে, একটুও না। যে কন্টেনারে ওষুধগুলো রাখতো সেটা এত সুন্দর কারুকাজ করা একটা কন্টেনার, আমি অবাক করে দেখতাম। যে ল্যাম্পশেডটা পাশে থাকতো তার, সেটা এত সুন্দর। এবং সেখানে বসে বসে আস্তে আস্তে মনে হচ্ছে যেন সে খুব মজার একটা কাজ করছে, একটু একটু করে এটা খেলো ওইটা খেলো, খেয়ে যাচ্ছে ওষুধপত্র। কিন্তু তার খাওয়া দাওয়ার আমি বলে তোর কষ্ট হয় না? তোমার কি আমাকে দেখে কিছু মনে হয় যে আমি অসুস্থ? দেখো তোমার তো স্কিনের প্রবলেম, তোমার শরীর ব্যথা হয়, কই আমার তো কোনো প্রবলেম হয় না, আমি 7 তলা পর্যন্ত হেঁটে উঠতে পারি। তুমি আমাকে ফোর্স করো না তো ডাক্তারের কাছে যাওয়ার জন্য। তখন আমাকে একটু ব্ল্যাকমেলই করে বসলাম, তুমি না আমাকে এত ভালোবাসো, যে তাই হয় আমি তোমাকে কিচ্ছু করবো না, কাটাছেড়া করতে ইনফ্লুয়েন্স করবো না, চিকিৎসার জন্য চাপাচাপি করবো না, কিন্তু একবার অন্তত দেখি অলরেডি এটা 2.5 years হয়ে গেছে, কোন স্টেজে আছে একটু কি দেখতে পারি। খুব চাপ না দিয়ে, খুব হালকাভাবে, খুব আদর দিয়ে বলে টলে তাকে কনভিন্স করা হলো। তারপর কনভিন্সকে জানালাম যে সে অ্যাডমিট হয়েছে। আমি পিঙ্কু আর কঙ্কন আমরা 3 জন মিলে ওর সমস্ত ওয়ার্কআপ করি। তো মিরাকল ঘটনা, 2.5 years হয়ে গেছে, যেরকম ছিল আগে সেরকমই আছে। তখন আমি নিজে কনফিউজ চলে যাই, কারণ আমার মনে হলো যে ওর বিশ্বাসের সাথে এই ম্যারেজের ডেফিনেটলি কোনো সম্পর্ক আছে। এবং তারপর থেকে আমি শেষ দিন পর্যন্ত চিকিৎসা নিয়ে কখনো বলতাম না যে তুমি কি করছো, কি করবে না করবে, তুমি ভালো আছো কিনা এটাই যথেষ্ট। তারপর আমাকে খুব হেসে বললো, আমি তাকে বলতাম তুমি মাছ খাও না, মাংস খাও না, তুমি এনার্জি পাও খেতে, সমস্ত র ভেজিটেবল ব্লেন্ডারে জুস করে খেতে। তো আমাকে ইনফ্লুয়েন্স করতো, তুমি খাও দেখবে স্কিন সুন্দর হবে, হিমোগ্লোবিন বাড়বে, তোমার দেখো এত মাছ মাংস খেয়ে 10 আর আমার 13, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? আমি 7 তলায় উঠতে পারি, তুমি কি 7 তলায় উঠতে পারবে লিফট ছাড়া? এরকম করে আমার সাথে ফান করতো। তারপরে একদিন বলছে আমাকে, মিমি তুমি তো আমাকে খুব ভালোবাসো, আমি জানি, ফিল করি আমি। কথা বলার সময় ও আমার সাথে, যখন আমি জানতে পারলাম, তারপর থেকে যতবার দেখা হয়েছে কথা হয়েছে সবসময় হাত ধরে রাখতো। কলর বললো না এনার্জি ট্রান্সমিশনের বিষয়টা, ঠিক করে বলল যেন ওর ভিতর থেকে এনার্জিগুলো আমার শরীরে আসে, দুজনের ভালোবাসাগুলো যেন আমি ফিল করতে পারি। ওকে আমি বললাম যে চলো না আরেকবার একটু ওয়ার্কআপ করে দেখি এটা ছড়িয়ে গেছে কিনা।
তাহলে তো তুমি আমাকে বিশ্বাস করো না, আমি যে বলছি যে এটা ডেফিনেটলি কাজ করছে, ও এমন তো কোনো ব্যথা নাই, কাশি নাই, কোনো কষ্ট নাই, কিছু নাই, তুমি কেন এত উতলা হচ্ছে? যদি সত্যিই তুমি আমাকে ভালোবাসো, তোমাকে ডে ওয়ানে প্রমিস করেছি, তোমাকে আমি ডায়াগনোসিসটা বললাম, কিন্তু তুমি কিন্তু এটা কারোর সাথে শেয়ার করতে পারবে না, কারোর সাথে না, ইভেন জলি আরিফা স্নিগ্ধের সাথে না। এবং আমি সত্যি ওদের কাছে গোপন রেখেছিলাম 4 ইয়ার্সের মতো। একদিন হঠাৎ আমার মনে হলো যে এটা বেইমানি হয়ে যাচ্ছে আরিফা জলি স্নিগ্ধের সাথে। আমি জলি যখন দেশে আসার আগে ওকে জানালাম যে ওর এরকম হয়েছে, তুমি দেশে এসে যদি বুঝতে পারো তুমি কিন্তু কান্নাকাটি করবে না, তাহলে খুব আপসেট হয়ে যাবে। ও আসার পর ওর অ্যাক্টিভিটি দেখে তো আবার বুঝতে পারে যে আমি তো বলে দিয়েছি। তখন আমাকে বলছে তুমি বোধহয় আমার কথা রাখিনি। তো হয় বলে যে আমি এই জায়গাটাতে কথা রাখতে পারলাম না, তুমি কি আমাকে মাফ করে দিবে? তখন ও হেসে দিয়ে বললো যে আমি জানতাম তুমি এটা রাখতে পারবে না, তুমি ডেফিনেটলি ওদেরকে সবাইকে বলেছো। না, বাইরের কাউকে বলিনি, আমি শুধু জলি আইফাস দিদিদের সাথে শেয়ার করতে কারোর সাথে। ওদেরকে মানা করে দিয়েছি কাউকে যেন বলে না হয়। তারপরে জলি আসার পরে ওই বললো চলো আমরা একদিন গার্লস ডে আউট করি, এটাই হয়তো আমাদের জীবনের সবচেয়ে ভালো মেমোরি হয়ে থাকবে। ওরা বললো স্টার্টিং টাইম কখন? সকাল 9টা, শেষ হবে কখন? অ্যাটলিস্ট 12 ঘন্টা, রাত 9টা। তারপর আমি বাসা থেকে বের হলাম, জলিকে পিক করলাম, তারপর ওকে পিক করলাম। এবার ডেস্টিনেশন কোথায় যাবে? ও আর আমি প্রায়ই দুটো খাবার খেতাম, শেয়ার করতাম। একটা ছিল ধাবা থেকে দই ফুচকা, আর সারদা থেকে দই বড়া। ও যখন সব খাবার ছেড়ে দিয়েছে, সমস্ত মিল্ক প্রোডাক্ট, তখনও এই দুইটা খাবার শুধু সে আমার সাথে খেত। তা আমরা বললাম তাহলে চলো প্রথমে তোমার প্রিয় খাবারটা খেয়ে নিই। আমরা জলি আবার এর আগে খাইনি, দেশে বাইরে থাকে, অস্ট্রেলিয়াতে থাকে, ওকে নিয়ে আমরা ধাবাতে গেলাম, তারপরে খেলাম, সে খুব মজা করে খেলো। তারপর আমরা শপিংয়ে গেলাম, অনেক শপিং করলাম, মুভি দেখলাম, তারপরে লাঞ্চ করলাম সাজনাতে, এবং শেষ যথারীতি তার প্রিয় দই বড়া খেলো। এবং জলিকে বলছে জলিটা বেশি করে খেয়ে যাও, তুমি যখন আবার ফেরত আসবে এরকম দিন নাও পেতে পারো। তারপরে খেয়ে দিয়ে সন্ধ্যার সময় আবার গেলাম আরেকটা দোকানে, বিকালে চাটা খেলাম। তারপরে যখন রাত্রি 9টা বাজে তখন বলে এবার তো বাসায় যাওয়া যায়, 12 ঘন্টা হয়ে গেছে, শুধু তো বাসায় আছে। আমি খুব আমার ছেলের জন্য অস্থির থাকতাম। তখন সে আমাকে বলছে তুমি সারা জীবন ইনম্যাচুরিটি পেয়ে গেলে, ছেলের 11 চলছে, তুমি এখনো ওকে তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকার জন্য মেন্টালি প্রিপেয়ার করোনি, এটা তো ঠিক হয়নি। তোমার এখন থেকে উচিত হবে একটু একটু করে ওকে মেন্টালি প্রিপেয়ার করা। তোমার অ্যাক্সেসে যারা পিঙ্কু আর শুভ থেকে ভালোভাবে থাকতে পারে, ওরা স্টে করতে পারে, ওদের অ্যাক্সেসে তুমি থাকতে পারো, যেটা আমি করছি এবং অলরেডি হয়ে গেছে। কল্লোল এবং শরবত দেওয়ার প্রিপেয়ার, আমি জানি ওরা কষ্ট হবে, কিন্তু আমার জন্য ওদের জীবন কোথাও আটকে থাকবে না, ওরা ভালোভাবে চলে যেতে পারবে। তারপরে যাই হোক, ওর চাপাচাপিতে আমরা আরো 2 ঘন্টা থাকলাম, রাত্রি 11টা পর্যন্ত আড্ডা দিয়ে বাসায় আসলাম। পিঙ্কু খুব জেলাস হয়ে গেল, তোমরা এত মজা করলা, এত মজা করলা। আমার ছেলেও খুব ভীষণ জেলাস, তোমরা এত মজা করলা। তারপরে প্ল্যান করলো আচ্ছা ঠিক আছে, পিঙ্কু গল্পকে সাথে নিয়ে আমরা আবার একটু মজা করি। তারপর জলি, ফিরোজ, আমরা 4জন 6জন মিলে খুব মজা করেছিলাম সানসেটে। তো সেই ছবিগুলো ফেসবুকে দিয়েছিল পিঙ্কু। অসম্ভব, আপনি বুঝতেই পারবেন না, তখন তার অলরেডি 4th ইয়ার চলছে। উইদাউট এনি, আমাদের যারা বিশ্বাস করি যে না সার্জারি করতে হবে, কেমোথেরাপি থেরাপি দিতে হবে, রেডিওথেরাপি দিতে হবে, তার দেখলে অবাক হয়ে যাবেন সে কীরকম ফ্রেশ, স্কিনগুলো কীরকম গ্লো করছে, তার চলাফেরা সব কিছুতে কোনো ধরনের কনফিডেন্সের অভাব নেই। ও আমাকে বললো একটা সময় মাঝে মাঝে আপসেট লাগে, সেটা হচ্ছে যখন ওকে অনেক মিল্ক প্রোডাক্টস দেখি, মাংস দেখি, তখন মনে হয় যে এগুলো তো খেতে পারবো না। লাস্ট যেটা হয়েছিল কথা, সামনাসামনি ফিজিক্যাল কন্ট্যাক্ট সময় করতে পারিনি বলে রাতে গিয়েছি, তখন বেশ রাত করছে 9:30। সে অলরেডি বিছানায় শুয়ে পড়েছে, কারণ 3:30টায় উঠে সে মেডিটেশন করবে। তখন আমাকে বলছে যে আমি তো বেশিক্ষণ আর জেগে থাকতে পারবো না, আগে আসো, আমি তোমার হাতটাকে ধরে নিই। আমি কাছে যাওয়ার পর সে আমার হাতটা ধরলো, মিনিট 5 হাত ধরে থেকে বললো আমি যে একটু ভালো থাকবো, ভালো থাকার চেষ্টা করি। আর যখন তখন কান্নাকাটি করতে, আর তুমি কিন্তু এখনই চলে যাবে না, আমি শুয়ে পড়লাম বলে তুমি কিছুক্ষণ গল্প করবে তোমরা, তারপরে যাবে।
কলরকে ডেকে বললো ওর ছেলেকে একটু শুভকে একটু চকলেট দাও না। শুভ সবসময় ওকে হাত করতো, যাওয়ার সময় একবার, আসার সময় একবার। তো তখন গিয়ে বললো তারপর আমাকে যাই বলে আমাকে আদর করলো, আমাকে আদর করলো, এবং তারপরে সে তার সেই সুন্দর ডিম লাইটটি অন করে ডিম লাইটে কলর করে সুইচ অফ করলো, শুয়ে পড়লো। আমি আসলে বুঝতে পারলাম না যে ও তখন দেখতে কতটা ঠিক হয়েছে বা কেমন হয়েছে। তা না হলে হয়তো আমি রেগুলারই যেতাম, কারণ ঘরটা ছিল আচ্ছা অন্ধকার। ও হয়তো ইচ্ছা করে এই কাজটা করেছে। আমার পরে মনে হয়েছে যে না, এই চেহারাটা না দেখি, আমার বিশ্বাসটা ভেঙে না যায় যে ওর ম্যানেজমেন্ট কাজ করছে। সে এমন জোকস করতো মাঝে মাঝে আমার সাথে, আমি যখন দেখা করতে যেতাম সে ইচ্ছে করে ওল ড্রেসড হয়ে ওকে ইন্টারে বসে বসে ঘুরতে থাকতো, এবং আমি যাওয়ার পর আমি যখন অবাক হয়ে বসে বসে দেখতাম ওকে, তোমার দেখে কি মনে হয় আমি কেমন, আমার কতটা আমার ডিজিজ স্প্রেড করেছে, আমি কতটা অসুস্থ, কিছু বুঝতে পারো? হাসতো আর বলতো না, আমি বুঝতে পারছি না জিনিসটা। আমি জানতাম তোমরা কেউই বুঝতে পারবে না, কিন্তু তোমাকে আমি একটা রিকোয়েস্ট করবো, তুমি এবং বাসার সবাইকে, তোমার বাসার সবাইকে, আমার আব্বা মা খুব পায়, ওদেরকে বলবে যেন আমার জন্য রেগুলার প্রে করে, আমি যেন বিছানায় পড়ে একটা দিনও না থাকি, আমার জন্য যেন আমার ফ্যামিলির কাউকে একটু সাফার করতে না হয়। সত্যি সত্যি ও কাউকে সাফার করাইনি, এটা যদি ওরা জবরদস্তি করে আইসিইউতে ভর্তি না করতো। যাই হোক, ওর আইসিইউ কষ্টটা ভয়ঙ্কর ছিল, এই কষ্টটা ও চায়নি যে আমি খুব তাড়াতাড়ি ফ্রেশ অবস্থায় চলে যেতে চেয়েছিল। ও সত্যি সত্যি ওর শেষ যাত্রাটাও আমি দেখেছি, যেটা খুব কষ্টের ছিল, আমি পড়ে যাচ্ছিলাম। ওর তখন এত কষ্টের পর চেহারা খুব ফ্রেশ ছিল, আমি জানি না কেন, কি মনের জোর ছিল, কোনো ধরনের পেন কিলার নিতে রাখা না। এই কথাটা আর কেউ আপনাদেরকে কখনো বলবে না, আমি সেদিন একটু টাইম নিয়ে ফেললাম। অনেকেই ভুল ধারণা যে মেয়েটা বোকা, নাহলে এরকম করে নিজেকে শেষ করে ফেলে। প্লিজ একটু বোকা বলবেন না, খুবই ম্যাচুর ইন্টেলিজেন্ট একটা মেয়ে, ও কিছু শুনে মনে করে 100% ঠিক আছে। আপনারা ওর জন্য দোয়া করবেন। জীবন মরণের সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছো দাঁড়ায়ে। জীবন মরণের সীমানা ছাড়ায়ে
আব্দুস শাকুর খান, ছোট ভাই বোনেরা এবং যারা শ্রদ্ধেয় সবাই আমাকে শাকুর নামে চেনেন। আমি আসলে এখন একজন পালমোনোলজিস্ট, ঢাকাতেই আছি, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে। আমার জীবনের অনেকগুলো অধ্যায়, অনেকগুলো সময় আমি পার করে আজকে এখানে। আমি বোধহয় আজকে যতটা অপ্রস্তুত, আমার জীবনের বোধহয় কোনো সময় এতটা অপ্রস্তুত ছিলাম না। আমি অপ্রস্তুত এই কারণেই, আজকে এমন একটা স্মরণসভা যেখানে আমার একজন ছোট বোন, অত্যন্ত স্নেহের ছোট বোন, তার স্মরণসভা। আমি অপ্রস্তুত এই কারণে, একটু আগে আমার একজন ছোট বোন, আমাদের তাবাসসুমের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, একটু আগে যা কিছু বলে গেল সেটা শোনার পরে আমি আরো অপ্রস্তুত। যাই হোক, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যায়টাকে আমি আমার পরিবারের পরবর্তী অধ্যায় মনে করি সবসময়, এবং যতই দিন যাচ্ছে আমি যখন হিসাব মিলাই আমার কাছে মনে হয় রাজশাহী মেডিকেল কলেজটা আমার সেকেন্ড হোম। সো আমার সেকেন্ড হোমে যে সময়টা আমি পার করেছি, আমার সিনিয়র জুনিয়র এবং বন্ধুরা সবাইকেই আমি মনে করি সবসময় যে এটা একটা বেশ বড় পরিবার আমার পরিবারের। তো পরিবারের একজন স্নেহের কেউ যদি চলে যায় তখন ন্যাচারালি আমরা অনেক কষ্ট পাই। বেসিক্যালি আমি অনেক কষ্ট পেয়েছি। জীবনের কতগুলো সত্য আছে। সত্যটা হলো এমন যে জন্ম যখন হবে তার জন্য মৃত্যু অবধারিত, কিন্তু কিছু কিছু মৃত্যু আছে মনে হয় যেন ঠিক সময় হয়নি, অনেক প্রিম্যাচিউর, অনেক কিছু আর হওয়ার ছিল, অনেক কিছু করার ছিল, অনেক কিছু দেখার ছিল, এমন অবস্থায় চলে যাওয়া। তাবাসসুম ফেরদৌস খান, আমি আসলে তাবাসসুম নামেই সম্বোধন করতাম। সরাসরি আমার সাথে কোনো সংশ্লিষ্টতা নাই। আমি বলেছি পরিবারের সদস্য সবাই রাজশাহী মেডিকেল কলেজে আমার ক্যাম্পাসে আমি অবস্থানকারী যারাই ক্যাম্পাসে ছিলেন সবাই আমার পরিবারের সদস্য, কিন্তু ওই একটু আগে বললো যে সদস্যের মধ্যে কিছু গুচ্ছ থাকে, ক্লাস্টার থাকে। আমার কাছের অনেক স্নেহের ভাই আছে, ওদের নাম মনে করলে আমি বলবো পিঙ্কু, কল্লোল, ভিক্টর সহ আরো যারা ছিল, ঠিক তারা যেমন অত্যন্ত কাছের ক্লাস্টার ছিলেন। তো তাবাসসুম সেইভাবেই হোক অথবা তার নিজস্বতা ছিল, আমি বলবো। আমরা মেডিকেল কলেজে একটা জিনিস কিন্তু অনেকেই চর্চা করতাম অথবা অটো চর্চা হয়ে যেত। আমরা যখন সিনিয়র হতাম আস্তে আস্তে প্রতি বছর নতুন করে একটা ব্যাচ আসতো। নতুন ব্যাচ আসার পরে একটা সত্য কথা কি, ব্যাচের বেশ কিছু মুখ কোনো না কোনোভাবে আমাদের কাছে কিন্তু একটু বেশি পরিচিত হয়ে যেত। সেটা ছেলেদের মধ্যে আছে, মেয়েদের মধ্যে আছে। কেন হতো? এটা কিন্তু অটোজেনাস কিছু ক্রাইটেরিয়া। তাবাসসুমকে আমার যতদূর স্মরণ পড়ে, আমি সর্বশেষ কবে দেখেছি আমার মনে নেই, অনেক আগে সর্বশেষ দেখেছি। ক্যাম্পাসে তো নিয়মিতই দেখতাম। একটা মানুষের অ্যাপিয়ারেন্স কিন্তু অনেক কিছু, সেই অনেক কিছু অনেক গুণে আমার মনে হতো সে একজন গুণী। 1985 সালের কথা, আমার খুব স্মরণ আছে যে রাজশাহী মেডিকেল কলেজ প্রথম উদ্যোগ নিল যে ইন্টার মেডিকেল বাস্কেট টুর্নামেন্ট হবে। আমরা সেই উদ্যোক্তাদের মধ্যে উদ্যোক্তা কমিটি ছিলাম। আমরা অনেক কাজ করলাম। তার মধ্যে একটি কাজ ছিল যে মেডিকেল কলেজগুলো আসবে তাদেরকে অভ্যর্থনা দেওয়ার জন্য একটা কমিটি। তো কমিটিতে আমাদের কিছু ছোট বোন যাদেরকে আমরা নিয়োগ করব, তখন সম্ভবত পিঙ্কু, তাবাসসুম এরা বোধহয় ফার্স্ট ইয়ারে, আমরা তখন থার্ড ইয়ারে। তো ন্যাচারালি ওই ছোট ভাই বোনদের সাহায্য নিলাম এবং তাবাসসুমকে আমরা রিক্রুট করলাম। সম্ভবত তাকে আমরা ঢাকা মেডিকেল কলেজের টিমের রিসেপশনে অনেক কাজে তাকে খুব আগ্রহী দেখলাম। এটা হচ্ছে তাকে আমি প্রথম কাজে দেখলাম। তারপরে সময় গড়ালো, অনেক বছর পার করলাম। পিঙ্কু, কল্লোল, ভিক্টর আমাদের অনেক ঘনিষ্ঠ হলো এবং এক পর্যায়ে জানলাম যে তাবাসসুম এবং আমার পছন্দের ছোট ভাই কল্লোল ওরা সংসার জীবনে আসছে এবং ঢাকাতে খুব ভালোই তারা জব করছে, ভালো আছে। ভালো খবর ভালো লাগে,
আমি কিছুদিন আগে আমার নিজের কাজেই বাইরে ছিলাম, ফিরে এসে অত্যন্ত বড় একটা ধাক্কা পেলাম। ধাক্কাটা হলো যে তাবাসসুম আর আমাদের মধ্যে নেই। আর তার কিছু আগে আরেকটু ছোট ধাক্কা ছিল। আমাদের কিন্তু, যেহেতু আমি পেশায় অ্যাবসলিউটলি চিকিৎসক, আমার কিছু সৌভাগ্য হয় যে আমাদেরই যারা সিনিয়র, আমাদের যারা সহপাঠী অথবা জুনিয়র, তাদের অনেক আত্মীয় স্বজন অথবা নিজেরা তাদের অসুস্থতার জন্য হোক, পরামর্শের জন্য হোক, কিছু যোগাযোগ হয়। আমি যখন জানলাম যে তাবাসসুমের এমন একটা সমস্যা হয়েছে, তখন অনেক দিন পার হয়ে গেছে এবং আমি জানলাম তেমন কোনো আমাদের যে চিকিৎসা সেটা সে নিচ্ছে না, সে ট্রেডিশনাল কিছু চিকিৎসা নিচ্ছে। আমার কাছে মনে হলো আমার বোধহয় একটা দুর্ভাগ্য যে আমি ওখানে কোনো পার্ট হতে পারলাম না। এবং আমি ফিরে এসে যখন জানলাম যে ও ইন্তেকাল করেছে, কষ্ট পেলাম, বুঝলাম যে মানুষের জীবন কোনো না কোনোভাবে কেমন যেন হয়ে যায়, আর যেটা হবার সেটা বোধহয় হয়েই যায়। বেশ কিছুদিন হলো আমাদেরকে ছেড়ে তাবাসসুম চলে গেছে। আমরা এখনো যার যার জায়গায় যেভাবেই হোক আমরা দিন কাটিয়ে যাচ্ছি। এরকম একটা সময় আজকের এই আয়োজনে আমি যখন খবরটা পেলাম, আমার ছোট ভাই অত্যন্ত বুদ্ধিমান, না বললেই নয়, ও আমাকে বোধহয় 3-4 দিন আগেই জানালো যে এরকম একটা হবে। এবং ব্যক্তিগতভাবে আজকে আমার এই সময় এখানে থাকার কথা না, যেহেতু 4 দিন আগে আমাকে বলেছে, আমি আমার শিডিউলটাকে সম্পূর্ণ চেঞ্জ করি। আমি এই অংশটা আমার জীবন থেকে বাদ দিতে চাইনি, তাই আজকে এখানে একটি কথা বলবো, আমরা সবাই এসেছি, কাজ করছি, আলটিমেট কে কখন চলে যাব, কার জন্য স্মরণসভা হবে বলা খুব মুশকিল। আমি বলবো ওর সেই স্মৃতি, সেই সুখের স্মৃতি, তার সমস্ত ভালো কাজ, সমস্ত কিছুর বিনিময় আমাদের পক্ষ থেকে দোয়া, সেই জন্য তার ওই কালে ভালো অবস্থানটা আল্লাহ তাআলা তার জন্য রেখে দেয়। তার ভালো কাজের বিনিময় আর আমাদের দোয়ার বিনিময় তার বর্তমান যে ঠিকানা সেখানে যেন সে ভালো থাকে। আর যাদেরকে কাছের অথবা একটু দূরের অথবা সবাইকে যাদেরকে রেখে গেছে তারাও যেন শ্বাস অবস্থানে ভালো থাকে। আবারও বলবো, অত্যন্ত অপ্রস্তুত হলেও স্মরণ করি তাবাসসুমকে অত্যন্ত স্নেহের সাথে, শ্রদ্ধার সাথে, যেভাবে হোক স্মরণ করছি। আসসালামু আলাইকুম। উঠে কুসুম ঝরিয়া পড়ে, কুসুম তোমার ফুলবাগানে যখন চারদিকেই ফুল ফুটিতেছে, তখন যে তোমাকে দেখিতে পাই না তাহলে তেমন আশ্চর্য হই। কিন্তু যখন দেখি ঘরে ঘরে রোগের মূর্তি, তখন যে রোগীর শিওরের কাছে তুমি বসিয়া নাই, এ যেন তেমন বিশ্বাস হয় না। উৎসবের সময় তুমি নাই, বিপদের সময় তুমি নাই, রোগের সময় তুমি নাই। তোমার ঘরে যে প্রতিদিন অতিথি আসিতেছে, হৃদয়ের সরল প্রীতির সহিত তাহাদিও কেহ যে আদর করিয়া বসিতে বলে না। দূরে কোথায়
ডাক্তার শান্তি, আমি তাবাসসুমের একজন গুণমুগ্ধ। আমি তাবাসসুমকে কখন থেকে চিনি আমি আর এখন বলতে পারি না। আমার তাবাসসুমকে দেখলেই মনে হতো ও আমার অনেক দিনের চেনা। ও কাজ করতো সেন্টার ফর মেডিকেল এডুকেশনে। তো আমি যেহেতু চিকিৎসা বিজ্ঞানের শিক্ষকতা করি, আমি যখন একটা ওয়ার্কশপে গেলাম, ও এত সুন্দর একটা প্রেজেন্টেশন দিল, আমার মনে হলো আমি শুনতেই থাকি। এত চমৎকার, ওর সমস্ত অবয়বের মধ্যে এমন একটা শান্ত আর সমাহিত ভাব ছিল, ও আমাকে খুব কাছে টানত। বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজে ওর থিসিসের কাজের জন্য ও বললো, আপা আমি আপনার সাথে যাব। ওর সাথে যে আমার সেই যাওয়া আসার অভিজ্ঞতা, আমার সবসময় মনে হয় ওটা খুব সুন্দর ছিল। কি কথা বলেছিলাম, কি হয়েছিল, অত কিছু আমার মনে নেই, কিন্তু মনে আছে যাত্রাটা খুব ভালো লেগেছিল, ওর সঙ্গটা খুব ভালো লেগেছিল। আমরা সংগঠন করি ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট। ওখানে কিন্তু ও কোনো মানে অ্যাক্টিভ কর্মী ছিল না, কিন্তু আমি যখন ওকে বললাম যে তুমি মেডিকেল এডুকেশন নিয়ে একটা কিছু বলবে, ওর সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। ওই সময়টায় আমি ওর সাথে যে কথাবার্তা বলেছি, আলাপ করেছি, প্রত্যেকটা জায়গায় ও যে কতখানি সাংগঠনিক, কতখানি নিজেকে কতখানি প্রেজেন্ট করতে পারে, কিন্তু তার মধ্যে সে প্রচারের ব্যাপারটা কোনো কিছু ছিল না। এবং খুব সুন্দর প্রেজেন্টেশন দিয়েছিল আমাদের মেডিকেল এডুকেশনের উপর, শিক্ষা ব্যবস্থার উপর।
ওর অসুস্থতার কথাটা যখন আমি শুনি, আমি কোনোদিন ওকে দেখতে যাইনি, কারণ ও সাধারণত ওটা পছন্দ করতো না বলে শুনেছি। সুতরাং আমি ওর কোনো অসুস্থ অবয়ব দেখিনি। আমি যখনই তাবাসসুমের কথা চিন্তা করি, আমি এত সুন্দর, এত এত শান্ত সমাহিত, তার মধ্যে একটা প্রাণোচ্ছল একটা ব্যাপার ছিল, এই দুটোকে একসাথে ও কি করে মেলালো কে জানে। আমি কল্লোল আর কল্লোলের সন্তানের জন্য আমি এই প্রার্থনাই করি, ওর দূরে থাকাটা যেন কখনো দূরের না হয়, ও যেন ওর সমস্ত কিছু নিয়ে ওদের পাশে পাশেই থাকে। Thank you.
একটু আগে যে গান গাইল এই মাটি হচ্ছে আমাদের আরিফা এবং মাসুম ভাইয়ের মেয়ে মৌরুষি। আমাদের অনেকের হয়তো মনে হয় যে তাবাসসুম চিকিৎসা নেয়নি ক্যান্সার ধরা পড়ার পর। আমরা জানি কিনা জানি না, তাবাসসুমের ছিল স্টেজ 3 ইনফিলট্রেটিং ডার্ক সেল কার্সিনোমা, পোরলি ডিফারেন্সিয়েটেড। তাবাসসুম ছিল প্রিমেনোপজাল সেই সময় যখন ধরা পড়েছিল, এবং আমরা জানি যে স্টেজ 3 প্রিমেনোপজাল পোরলি ডিফারেন্সিয়েটেড ডার্ক সেল কার্সিনোমার সার্ভাইভাল কেমন হতে পারে। তাবাসসুম চিকিৎসা নেয়নি সেটা না, তাবাসসুম চিকিৎসা নিয়েছিল বেঙ্গল ট্র্যাডিশনাল মেডিসিনের, বাংলার ট্র্যাডিশনাল মেডিসিনের, এবং 6 বছর তাবাসসুম বেঁচেছে। আমরা এই চিকিৎসাকে অল্টারনেট বলি, আমি বলবো এটা মেইনস্ট্রিম মেডিসিন, এটাই বেঙ্গলের মেডিসিন। এবং এখানে যে চিকিৎসা আছে ক্যান্সারের মধ্যে একটি প্রাণঘাতী রোগের, এটা আমরা আগে জানতাম না যদি তাবাসসুম নিজের জীবনে সেটা প্রয়োগ না করে সেটা আমাদেরকে দেখাতো। এবং আমরা এখন জেনেছি যে তাবাসসুম ইভেন একটা পেইন কিলার পর্যন্ত ব্যবহার করে, এবং ক্যান্সার পেইন, এই ক্যান্সার পেইনকেও এই বেঙ্গল ট্র্যাডিশনাল মেডিসিন কিন্তু শেষ পর্যন্ত এটার উপশম দিতে পেরেছে। আমরা এটাকে মেইনস্ট্রিম মনে করি না, সেটা হয়তো আমাদের গ্লানি। আমরা জানি না কখনো হয়তো একদিন বেঙ্গল মেডিসিনের গৌরব প্রতিষ্ঠিত হবে, এবং সেদিন আমি জানি না, সেদিন হয়তো তাবাসসুম ফেরদৌস খান নামে একজন চিকিৎসক, যে পাশ্চাত্য মেডিসিনের চিকিৎসায় শিক্ষিত ছিল, যে যার পোস্ট গ্রাজুয়েশন করেছে পশ্চিমে, সে বেঙ্গল মেডিসিনে সমর্পণ করেছে নিজেকে। এটা হয়তো কোনো একদিন ইতিহাস হয়ে লেখা হয়ে থাকলেও থাকতে পারে। আমরা বন্ধুরা সিদ্ধান্ত নিয়েছি আমরা তাবাসসুম ফেরদৌস খানের নামে একটি ফাউন্ডেশন করব, ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস ফাউন্ডেশন, এবং আমরা সুবিধাবঞ্চিত নারীদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস চালাবো। আমরা এর লক্ষ্যে একটা প্রাথমিক তহবিল গঠন করেছি আমাদের বন্ধুরা মিলে। আমরা প্রত্যেক বছর পহেলা বৈশাখ, আমরা জানি পহেলা বৈশাখের আগের দিন চৈত্র সংক্রান্তির দিন তাবাসসুম আমাদের ছেড়ে চলে যায়। পহেলা বৈশাখ আমরা আমাদের কর্মসূচি চালাবো। সামনের পহেলা বৈশাখ আমাদের প্রথম কর্মসূচি হবে। এটা একটা ফর্মাল ফাউন্ডেশন হবে, রেজিস্টার্ড ফর্মাল ফাউন্ডেশন। যারা যারা আমাদের সাথে এই কাজের সাথে যুক্ত হতে চান সবার জন্য এটা উন্মুক্ত। রাজশাহী মেডিকেল কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সবার জন্য তো অবশ্যই উন্মুক্ত। পাশাপাশি এর বাইরেও যদি কেউ আমাদের সাথে যুক্ত হতে চান সবাইকে স্বাগত। আজকের এই দিনে তাবাসসুমের মৃত্যু আমাদের 26তম ব্যাচ রাজশাহী মেডিকেল কলেজে, এটা 5ম মৃত্যু। এর আগে আমাদের আরও 4 জন বন্ধু আমাদের ছেড়ে চলে গেছে, রফিক, বাইরন, অঞ্জন এবং ফারুক। এর মধ্যে খুবই দুঃখজনক, রফিক, বাইরন এবং ফারুক 3 জনেই মৃত্যুবরণ করেছে দুর্ঘটনায়। রফিকের মৃত্যুটা অসম্ভব কষ্টের। আমরা মাত্র ইন্টার্নি শেষ করে এসেছি ঢাকায়। রফিক রাত্রিবেলায় বাদ গেটে একা একা দুর্বৃত্তদের কবলে পড়ে, এবং রফিককে আমরা যেটা জানতে পেরেছিলাম সেই সময়, রফিককে পিটিয়ে মারা হয় ফান্ডে। বাইরনও মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে। ফারুক কর্তব্য শেষে একটা ক্যাম্পে গিয়েছিল, মেডিকেল ক্যাম্পে, জরুরি মেডিকেল ক্যাম্পে, সেখান থেকে ফিরছিল, এবং সেইখানে ফেরার সময় সেই বাসে অ্যাক্সিডেন্ট হয় এবং ফারুক মারা যায়। অঞ্জনের স্বাভাবিক মৃত্যু হয়েছে, এবং আমরা আমাদের এই 5 জন বন্ধুকে, 5 জন বন্ধুর স্মৃতি, পবিত্র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমরা তাদেরকে স্মরণ করি। আমাদের বন্ধুদের মধ্যে আমরা নিশ্চয়ই জানি আমাদের একজন গান করত, শহীদ ইকবাল শিপার। শিপারের একটা ব্যান্ড আছে উই। এই উই ব্যান্ড আমাদের এই বন্ধুদের স্মরণে একটি গান কম্পোজ করেছে। আমরা সেই গানটি শুনেই আজকের অনুষ্ঠানের পরিসমাপ্তি করব। আমরা উই ব্যান্ডকে আমরা আমাদের শ্রদ্ধা জানাই, আমাদের কৃতজ্ঞতা জানাই। আজকের অনুষ্ঠানে যারা গান করলেন, আজকের যন্ত্রসঙ্গীতে যারা সহযোগিতা করলেন তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই। আজকে গান গাইলেন নির্ঝর এবং সীমন্তী, তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই। এই অনুষ্ঠানটির সার্বিক পরিকল্পনায় ছিলেন ইমরানকে আমরা আমাদের কৃতজ্ঞতা জানাই এই অনুষ্ঠানটি আমাদের জন্য আয়োজন করে দেওয়ার জন্য। আমরা এখন উই ব্যান্ডের গানটি শুনব, যেটা আমাদের কাছে বন্ধুদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত, এবং এইটাকে আমরা ইউটিউবে ছাড়বো বন্ধু দিবসে একটা অ্যানিমেটেড মুভি হিসাবে। বন্ধু দিবসে পৃথিবীর সকল বন্ধুদের উদ্দেশ্যে
আমরা এটা উৎসর্গ করব। সবাইকে ধন্যবাদ। বন্ধু